এই রকম তর্জন গর্জনে বাংলা এখন মুখরিত, কারণ এটা চৈত্র মাস এবং চৈত্র মাসে এরকম তর্জন গর্জনে পালন হয় গাজন উৎসব। এই গাজন নামটা কিভাবে এসছে জানেন? নানা মনি নানা মত। কেউ বলেন গা জন, অর্থাৎ গ্রাম জন। গা মানে হলো গ্রাম আর জন মানে হলো মানুষ, গ্রামের মানুষের উৎসব। হ্যাঁ, এটা তো ঠিক যে যখন দুর্গা পুজো এতটা উৎসাহের সাথে প্রান্তিক মানুষরা করতে শুরু করেনি, তখন বাংলার সব থেকে বড় উৎসব ছিল এই গাজন, অর্থাৎ শিবের পুজো। আর একদল মনে করেন এই যে শিবের নামে উচ্চস্বরে ধ্বনি দেয়, গর্জন করে, এর থেকে এসছে গাজন। যাই, আজকে আমরা গাজনের প্রথম দিন থেকে শেষ দিন অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত কি কি আচার অনুষ্ঠান হয় সেটাই এই একটি ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। আপনি যদি প্রথমবারের মতো আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল লাল প্যাচাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করুন। চলুন এই বাংলা সংস্কৃতির পরম্পরাকে আরও একটু এগিয়ে নিয়ে যাই। চৈত্র মাসের প্রথম দিন থেকে সবাই নিরামিষ খেয়ে থাকেন সন্ন্যাসীরা, আর এই সন্ন্যাস যাত্রা শুরু হয় সাতের কামান দিয়ে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, নিজের পৈতৃক গোত্র ত্যাগ করে তারা সন্ন্যাস ধর্ম পালন করেন। লাল বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা এবং পৈতে আতপ চাল এবং দুগ্ধ এবং কিছুটা কলা এই দিয়ে সেরে তেনারা সেবা করেন এবং সন্ন্যাস ধর্ম পালন করবার জন্য যে আমাকে সাতের কামান দিয়ে আমরা এই সন্ন্যাস ধর্ম হব, তার জন্যে ওনারা 1 মাস এই নিরামিষ সেবা করেন। তারা পরেন লাল বস্ত্র, কিন্তু কেন? এই বস্ত্রটা হচ্ছে ভগবতী একদিন ত্রিভঙ্গ মুরালী হলেন। তা ত্রিভঙ্গ মুরালী হলেন যেদিন, সেদিন ছিল চৈত্র মাসের 7 দিন বাকি ছিলেন। সেই দিন এই ত্রিভঙ্গ মুরালী হলেন। এই ত্রিভঙ্গ মুরালীর থেকে বললো, যাও বস্ত্র, তোমাকে আমি তো ফেলে দিতে পারি না। এই চৈত্র মাসে শেষের দিকে 7 দিনকের কালে এই বস্ত্র আমার যে ভক্ত হবে এবং আমার যে সন্ন্যাস ধর্ম পালন করবে তার কাছে এই বস্ত্রটা তুলে দিলাম। এই বছর নিয়ে সেই সন্ন্যাসীগুলোকে লাল বস্ত্র পরানো হয়। এরপর মন্দিরে গিয়ে শুরু হয় গম্ভীরা জাগানো আর নীল ঘট স্থাপন করা, যাকে বলা হয় অধিবাস। মহাদেব নিদ্রা করো বঙ্গ, শিব ঠাকুর আমাদের গৌরঙ্গ। এবং এই সব সন্ন্যাসীরা তারা নিজের গোত্র ও পরিবার ত্যাগ করে থাকতে শুরু করে গাজন তলাতে। সারাদিন কঠোর উপবাস করে রাতের বেলায় উপোস ভাঙেন সামান্য কিছু আহারের মাধ্যমে। এবং দ্বিতীয় দিন থেকে শুরু হয় গামাল জাগানো। অর্থাৎ এই গামাল জাগানো ব্যাপারটা কি? গ্রামে গ্রামে তারা পাটবান নিয়ে গিয়ে গৃহস্থের বাড়িতে মুষ্টি ভিক্ষা করেন ও নিমন্ত্রণ করেন, হরকালীর বিয়ের নিমন্ত্রণ। এই বিবাহে বরকর্তা হিসেবে থাকেন সন্ন্যাসীরা, অর্থাৎ শিবের চেলা। এইভাবেই গামাল জাগানো ও মুষ্টিভিক্ষা চলতে থাকে 2 দিন। এবং সন্ধ্যায় মন্দিরে গিয়ে পাটবান নিয়ে স্নান করে পুজো সেরে বালা মূল সন্ন্যাসীর অনুমতি নিয়ে খাবার গ্রহণ করা হয়। এইভাবেই চলতে থাকে। তৃতীয় দিন অর্থাৎ মালসার দিন, সন্ন্যাস ধর্মগ্রহণের মালসা ভোগ করা হয় সেই দিন। গামাল জাগানো মুষ্টি ভিক্ষা নিজেদের মধ্যে ভাগাভাগি করে শুরু হয় মালসা পোড়ানোর কাজ। এই মালসা পোড়ানোর বেশ কিছু নিয়ম আছে, যেরকম মালসা পোড়ানোর সময় কথা বলা চলবে না, নিশাচর পাখির যদি ডাক শোনা যায় সেদিনের বরাত উঠে গেল, এবং মালসা খাবার সময়
যদি দাঁতে কাকড় বাঁধে তাহলে সেদিনকার মালসা সে গ্রহণ করতে পারবে না। এবং পরের দিন হয় ফল পুজোর কাজ। সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবসন্ন্যাসী ও পুরাতন সন্ন্যাসীদের কাছে। আস্ত আস্ত গোটা গোটা ফল ঈশ্বরকে নিবেদন করা হয় ও প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। এই ফল পুজো শেষ করে শুরু হয় আরও একটা নিমন্ত্রণ পর্ব। কি সেখানে নিমন্ত্রণ করা হয়? মূলত সন্ন্যাসীরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। এক, ডাক সন্ন্যাসী, দুই, উড়ো সন্ন্যাসী। উড়ো সন্ন্যাসী মূলত চলে যায় শ্মশানে, তাদের চালান করা হয় শ্মশানে। শ্মশানে গিয়ে তারা নরমুণ্ড উদ্ধার করে আনে। এবং ডাক সন্ন্যাসী যারা হয় তারা বিভিন্ন গাছকে নিমন্ত্রণ করে, যেরকম হাজরা করা হয় বিভিন্ন বনস্পতি কাটা, আর নিমন্ত্রণ করা হয় খেজুর গাছ, অর্থাৎ যে খেজুর গাছে উঠে তারা খেজুর গাছের কাটা ভাঙবে। নিমন্ত্রণ করা হয় চড়ক গাছকে, অর্থাৎ আগের বছর চড়ক মেলা শেষ হওয়ার পর পয়লা বৈশাখের দিন সেই গাছ তুলে যেই পুকুরে চালান করেছিল সেই পুকুরে বুক সমান জলে নেমে সেই চড়ক গাছকে নিমন্ত্রণ করা হয়। এবং অদ্ভুতভাবে পরের দিন সকালে একদম জলের উপরে ভেসে ওঠে সেই চড়ক গাছ। সে দৃশ্য দেখাবো, ধৈর্য ধরুন। এরপর ডাক সন্ন্যাসী ও উড়ো সন্ন্যাসী এক জায়গায় আসেন। তারপর সেই নরমুণ্ডকে বরণ করে নেওয়া হয় পান সুপারি দিয়ে। তারপর দেওয়া হয় কাঁচা ভোগ। এই কাঁচা ভোগের ব্যাপারটা একটু সিক্রেট, তবে এই কাঁচা ভোগ দেওয়ার পর সন্ন্যাসী সেন্সলেস হয়ে যায়। ভোগ সন্ন্যাসী ভোগ রান্না করেন এবং মধ্যরাতের পর সেই ভোগ নিয়ে যাওয়া হয় হাজরা তলায় হাজরা পেটার জন্য, এবং সেখানে ভোগ নিবেদন করে সেই গাছ থেকে কাটা সংগ্রহ করে নিয়ে পিছন ফিরে আর তাকানো হয় না, সোজা চলে আসা হয় মন্দির প্রাঙ্গণে। এবার নীল পুজো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। নীল পূজা হয় কেন? আমাদের শিবের এক নাম হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে উনি একদিন সাগরে গরল খায়, গরল খেয়ে তিনি অঢাল হয়ে যায়, ওনার ওই বিষটা খেয়ে ওনার শরীরটা নীল হয়ে যায়, তার জন্য ওনার নাম নীলকণ্ঠ, এবং আমরা নীলের পূজা করি। কিছু কাটা সংগ্রহ করে সেই কাটা নিয়ে তারা খেলা করেন। আগুন ঝাঁপ দেন ইত্যাদি ইত্যাদি খেলা তারা করে, এবং তারপর যান তারা খেজুর গাছের কাটা ভাঙতে।
কোটি কোটি কাঁটা আছে ওই গাছটার উপরে। যিনি বালা, তিনি ওই গাছটার উপরে নজর রাখে এবং কিছু বনের গাছ আছে, বনের গাছটার সঙ্গে ওই বালা যখন কোলাকুলিটা দেয় তখন গাছটা ছুতো লেগে যায়, গাছটার সঙ্গে প্রেম হয়, আনন্দ হয়, তখন এই গাছটাকে জাগৃত করা হয়। করার পরে ওর গাছের যে কাঁটাগুলো সম্পূর্ণ মুখটাকে সম্পূর্ণ মানে জাগরের সঙ্গে যে মুখটাকে সম্পূর্ণ নিচ দিকে ঘুরে যায়, তখন সন্ন্যাসী উঠে তার উপরে নাচ গাওয়া করে। গাছের উপরে মূল পাতা থাকে, যে মূল পাতাটা তেনারা এক হাত দিয়ে ধরে। আর কোনো নিশা ভাঙ যদি কেউ না করে তাহলে ওই গাছটার থেকে পড়ে না, আর নিশা ভাঙ উপযুক্ত যদি থাকে করে যেতে পারে। সে এক অদ্ভুত দৃশ্য, সেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। সব তো দেখানো এখানে সম্ভব নয়। থাকেন এবং তারপর একটু বিশ্রাম নিয়ে দুপুরবেলার দিকে তারা জল থেকে চড়ক গাছটি তোলেন।
যাই আমি চরক তলে গাঁথিব আজি চরকের উপরি গুরু তোমারই আশা করি তোমারই ভরসা করি। চড়ক গাছকে বন্দনা করে চড়ক গাছটি তুলে তাকে মেলা মাঠে পৌঁছে দেওয়া হয়। নীল পূজা হয় কেন? আমাদের শিবের এক নাম হচ্ছে নীলকণ্ঠ। ওনার ওই বিষটা খেয়ে ওনার শরীরটা নীল হয়ে যায়, তার জন্য ওনার নাম নীলকণ্ঠ এবং আমরা নীলের পূজা করি। চড়ক গাছটি রাতের বেলায় পোতা হয় মাটিতে। গাছে বাদ দে, গাছে বাদ দে। সমানে বাড়ি দিও, সমানে সমানে। পরের দিন চড়ক
এই চড়কের দিন আবার সন্ন্যাসীরা দুটি ভাগে ভাগ হয়ে যান। কিছু সন্ন্যাসী এবং বালা থাকেন মন্দিরে, এবং মূল সন্ন্যাসী ও কিছু সন্ন্যাসী চলে যান চড়ক গাছকে পুজো করতে। ও হ্যাঁ, বলে রাখি, অল্প করে মারবি, বেশি মারবি না। এবং বিকেলে হয় চড়ক মেলা। এখানে চড়ক ঘোরাতে যারা সাহায্য করেন তাদেরকে বলা হয় ডাং সন্ন্যাসী, আর যারা চড়ক সেই ভাইপো একটু নিশ্চয় দেখবেন, একটু আপনাদেরকে রিকোয়েস্ট করছে একটু উল্লেখদের সহযোগিতা করবেন, একটু উল্লেখদের সহযোগিতা করবেন। আর যারা রাস্তা চলাফেরা করছেন আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট, আমাদের যেহেতু রোডের উপর যানবাহন চলছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে একটু সাইড দাঁড়াবেন, একটু উল্লেখ ধরে দেবেন, সকলে একটু উল্লেখদের সহযোগিতা করবেন, রিকোয়েস্ট করছি সবাই উল্লেখ ধরে দেবেন সকলে। সম্রাট যে প্রথমে আমাদের আপনাদের মধ্যেই যে প্রথমে ঢুকেছিল এবং ঘুরিয়েছে তাদেরকে বলছি আপনারা যা পারবেন যারা ব্যারিকেডের ভিতরে প্রবেশ করে বসেছে তাদেরকে ঠিক করছি, যারা ব্যারিকেডের ভিতরের মধ্যে প্রবেশ করে বসেছেন তাদেরকে ব্যারিকেডের বাইরে গিয়ে বসবেন। আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, প্লিজ আমরা আজ এসে এখানে আপনাদেরকে আনন্দ দিতে, প্লিজ এই আনন্দটা নিরনন্দ না হয় আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আপনারা প্লিজ একটু ব্যারিকেডের বাইরে গিয়ে বসবেন, প্লিজ ব্যারিকেডের বাইরে গিয়ে বসবেন। আমরা সকলকে দেখাবো আমাদের ইতিমধ্যে আমাদের সড়কে ঘুরছে আমাদের অন্যতম সন্ন্যাসী কুকু, আমাদের অন্যতম সন্ন্যাসী কুকু। আপনারা দেখবেন সেই ঠিকইভাবে চড়কে ঘুরছে এবং চড়কে দৌড় পড়ে। আমাদের অন্যতম সন্ন্যাসী আমাদের ভাগ্যের কুকু, আপনাদেরকে দেখাবে। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, যেভাবে আপনারা অনুষ্ঠানে সংগঠনকে সহযোগিতা করে থাকেন এইভাবে আপনারা সহযোগিতা করবেন। আমরা সকলে মিলে প্লিজ অনুষ্ঠানে সহযোগিতা করবেন। ইতিমধ্যে কোনো বিনা সাপোর্টে কোনো বিনা বাধেই আপনাদের সামনে চামড়া এবং বস্তুর উপরে ঘুরে দেখাচ্ছে আপনাদের সে অন্যতম সন্ন্যাসী কুকু আমাদের ভাগ্নে।
এই চড়ক মেলা শেষ হয়ে যাওয়ার পর সন্ন্যাসীরা আবার ফেরেন সেই গাজন তলায়। সেখানে তারা বিশ্রাম নেন এবং পরের দিন সকালে এবং মূলত গ্রাম বাংলার শিব হলেন চাষি, তার উদ্দেশ্যেই পয়লা বৈশাখের দিন করা হয় চাষবাসের কাজ, অর্থাৎ এই ঘটনাকে বলে শিবের মুঠ। কিছু সন্ন্যাসী সাজেন গরু, কিছু সন্ন্যাসী সাজেন মালিক এবং জমি চাষ করেন, হাল চাষ করেন। তারপর সেই যে উৎপাদিত ধান, সেই ধানটা বিক্রি করেন এবং মূলত সেই ধানটি কড়ি দিয়ে বিক্রি করেন। এরপর সেই কড়ি 3টি ভাগে ভাগ হয়। সেই মন্দিরের ভাড়া বাবদ একটি ভাগ তাকে দিয়ে দেওয়া হয়, একটি ভাগ রাখা হয় মন্দিরে পূজা অর্চনা করার জন্য সারা বছর, আরেকটি ভাগ যে সন্ন্যাসী বা যে মানুষ ওই কৃষি জমিতে ফসল ফলিয়েছে তার জন্য রেখে দেওয়া হয়। এবং এই কড়ি যারা কেনেন তারা বলেন এটা সৌভাগ্যের প্রতীক। এই থাকে পয়লা বৈশাখ পর্যন্ত প্রত্যেকটা রিচুয়ালস। এবং প্রত্যেক সন্ন্যাসী তার নিজ গৃহে ফিরে যান এবং গুরু বাবার বাড়িতে দেখা করতে যান, তাকে পা ধুইয়ে নতুন বস্ত্র দেন। এইভাবেই চলতে থাকে বাংলার এই সংস্কৃতি। আমাদের এই পর্বটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে সাহায্য করেছেন নিমাই এবং ভেদু অর্থাৎ জয়, আর তার সঙ্গে সঙ্গে এই পুজো কমিটির সকল সদস্য এবং সন্ন্যাসীরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাল প্যাঁচার তরফ থেকে। এইভাবেই চলে বঙ্গ সংস্কৃতির গাজন উৎসব। আজকের পর্বটা ঠিক কেমন লাগলো কমেন্ট বক্স নিচেই খোলাই আছে, কমেন্ট করুন। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আরও একবার অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং ফেসবুকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো ফলো দিয়ে রাখুন। বঙ্গ সংস্কৃতি পরম্পরা তুলে ধরবে লাল প্যাঁচা, আর সঙ্গে তো আমি থাকবই রাজুবি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।